আসসালামু আলাইকুম। শুরু করছি 'আলতো ছোঁয়ায় সমুদ্র কথন' উপন্যাসটি। উপন্যাসটি লিখেছেন নুসরাত সুলতানা সেঁজুতি। পর্ব সংখ্যা ২। পিউ একচোটে ঘরে চলে এলো। দরজা চাপিয়ে পিঠ ঠেসল তাতে। বুকে হাত দিয়ে বলল, হায় আল্লাহ! এ আমি কি দেখলাম? কাকে দেখলাম? কেন দেখলাম? কেউ এত হ্যান্ডসাম কি করে হয়? পিউ তড়িৎ ছুটে এসে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে এই অগোছালো ম্যাড়মেড়ে বেশভূষা থেকে কুঁচকে বসল কপাল। মনে হলো অমন সুন্দর মানুষটার পাশে ওকে একটুও মানাবে না। সাজতে হবে, প্রচুর সাজতে হবে। পিউ তাড়াহুড়ো করে নতুন জামা নিয়ে ওয়াশরুম ছুটল। পাল্টে এসে বেনি খুলে চুল খুলে ছড়িয়ে দিল পিঠে। পুরন্ত ঠোঁটজোড়া ভরে ম্যাচিং লিপস্টিক পরল। কাজল টানল টানা টানা চোখে। কপালে টিপ পড়ল ছোট্ট দেখে। হাতের কবজি ভরল রেশমি চুড়ি দিয়ে। সব শেষ করে ফের দেখল সুন্দর লাগছে কিনা। লাগছে বোধহয়। পিউ স্লিপার পরতে গিয়ে থামল আবার। মানুষটা তো খুব লম্বা। ওর পাশে দাঁড়ালে ছারপোকার মতো লাগবে। কিন্তু ওর যে হিল জুতো নেই। কি করবে এখন? পিউ মাথা চুলকায় ভাবে। তারপর ছুটে যায় পুষ্পর রুমে। তার শেলফে কয়েক রকম জুতো দিয়ে ভরা। পুষ্প নতুন একজোড়া জুতো খুব দাম দিয়ে কিনেছিল। এখনো প্যাকেটও খোলেনি। পিউ তাড়াহুড়ো করে ওটাই পরল পায়ে। কিন্তু ওর থেকে ১ ইঞ্চি বড় ঢিল হচ্ছে তার উপর। এটা পরে সিঁড়ি দিয়ে নামতে পারলেই হলো। সারাদিকে মানুষ কিচকিচ করছে। ওই তো ওর একমাত্র প্রিয় বন্ধু তানহাও হাজির। কি সেজেগুজে এসেছে রে! পিউ ছুটতে গিয়েও নিজেকে সামলায়। হাতল ধরে ধরে খুব সাবধানে নামে। ধূসরকে সোফায় বসানো হয়েছে। তারপর চারপাশ ঘিরে অসংখ্য মানুষ। আত্মীয়-স্বজন প্রত্যেকে কুলসাদি জানাতে মশগুল হয়ে পড়েছেন। এখনো ফ্যাচ ফ্যাচ করে কাঁদছেন রুবাইদা। এত বছর পর ছেলেকে কাছে পেয়ে চোখের পানি যেন থামে না। ধূসরকে দেখে মনেও হলো না মায়ের কান্নাকাটিতে বিরক্ত সে। বরং খুব শান্ত হয়ে সবার থেকে কথাবার্তা বলছে। যতবার পাতলা ঠোঁটজোড়া নড়ছে, কপালে ভাঁজ পড়ছে একটু, মাঝে মধ্যে আঙুল তুলে ঘষছে থুতনিতে। আর ঠিক ততবার একটু করে খেই হারাচ্ছে পিউ। উফ! একটা মানুষ এত চমৎকার দেখতে কেন হবে? কেন? তানহা সেই সময় পাশে এসে দাঁড়ালো। ফিসফিস করে বলল, পিউ, তোর কাজিনটা কি হ্যান্ডসাম রে ভাই! ক্রাশ খেয়ে ফেললাম। আল্লাহর দুনিয়ায় সব হ্যান্ডু ছেলে কেন শিকদার বাড়ির হবে? পিউ চোখ রাঙিয়ে বলল, একদম নজর দিবি না। কেন? পরপর তানহা ভ্রু কপালে তুলে বলল, কি রে ভাই, তুই কি ওনার প্রেমে-টেমে পড়েছিস নাকি? পিউ হাসল, মাথা নাড়ল গর্ব করে। জওয়া বেগম হঠাৎ করেই তাকালেন ওর পানে। ওমা পিউ, তুই ওখানে দাঁড়িয়ে কেন? ভাইয়ের সাথে আলাপ হয়েছে? আয় এদিকে আয়। পিউ নড়ে উঠল। রুবাইদা বললেন, আয় পিউ। ধূসর, ওর কথা তোর মনে আছে? তুই যখন গেলি ও তখন খুব ছোট। ধূসর পাশ ফিরে চাইল এতক্ষণে। সেই প্রথম হলো চোখাচোখি। ছুরির ফলার মতো চাউনিটা সোজাসুজি বর্তায় পিউয়ের কলিজা শুদ্ধ ছলাৎ করে ওঠে। শুকিয়ে আসে বুকের ধার। বাপরে! এত মারাত্মক দৃষ্টি কারো হয়? এগোবে কি পাই তো চলছে না। এত দেরি দেখে মিনা খ্যাঁক করে উঠলেন। কিরে, ডাকছে শুনতে পাচ্ছিস না? আয়। পিউ মায়ের ধমকে একটু তাড়াতাড়ি আসতে চাইল। একে ঢিল জুতো, তার উপর হিল। পাটা বাড়াতেই নড়বড়ে জুতো কাত হয়ে ধপাস করে পড়ল অমনি। ধূসর তাকিয়েছিল। একটু চমকে যাওয়ায় ছাপ পড়ল মুখে। পরপরই কপালে হাত ঘষতে ঘষতে নিঃশব্দে হেসে ফেলল সে। একই সঙ্গে হু-হা করে হেসে উঠল বাকিরাও। তান্হা পারছে না হাসির চোটে ফ্লোরে শুয়ে পড়তে। কিন্তু মুখখানা চুপসে গেল পিউয়ের। একঘর মানুষের মাঝে এমন আছাড় খাওয়া লজ্জায় মিশে রইল মাটিতে। রুবাইদা ছুটে আসছিলেন ওকে ধরতে। কিন্তু পিউ সুযোগটুকু দিল না। উঠেই ছুটল। কিন্তু দুপা এগিয়ে দুম করে পড়ে গেল ফের। অমনি হাসির তোড়ে ঘর ছেয়ে গেল। পিউ লজ্জায় কি করবে বুঝতে পারল না। ধূসরের সামনে দুবার আছাড় খেয়ে ওর কি এমন কেঁদে মরে যাওয়া উচিত? আমজাদ শিকদার অনেকক্ষণ নিজেকে ব্যস্ত রাখছেন, যাতে ধূসর কাছে না যেতে হয়। গেলেই কথা বলতে হবে, ওসব তিনি পারবেন না। এদিকে বাড়িতে আসা পুরুষ আত্মীয়দের নিয়ে আলোচনায় মশগুল থাকার নাটকটাও বেশিক্ষণ ধরে রাখা যাচ্ছিল না। মীরা বারবার এসে ঘুরে যাচ্ছেন, রুবাইদাও রাখছেন। উফ! কেউ তার দিকে বুঝতেই চাইছে না। এর মাঝেই আফতাব পাশে এসে দাঁড়ালেন। মিনমিন করে বললেন, ভাইজান, আমজাদ বললেন, থেকে এবার একটু সামনে এগোও আফতাব। তখন থেকে সে শুধু করছো। ভাইজান, বলছিলাম যে ও ঘরে যাবেন না? পরে যাব। চলুন না যাই। আশ্চর্য, আমার সাথে তোমার কি? তুমি যাও না। আফতাব মাথা নুইয়ে বললেন, আমি একা একা যেতে পারছি না ভাইজান, আমার খুব লাগছে। আবার চলুন ভাইজান, চলুন প্লিজ। আমজাদ চুপ করে রইলেন। যেতে তাঁরও মন চাইছে, কিন্তু পারছেন কই। এখনো চোখের পর্দায় স্পষ্ট দিনটা।
ছেলেটাকে জোর করে মেরে ধরে বিদেশে পাঠিয়েছিলেন। আগের দিন খুব কাঁদলো, অনুরোধ করলো যাবে না, কিন্তু বাড়ি ছাড়ার সময় শক্ত পাথরের মতো বসে রইল কেমন। একটা কথাও কারোর সাথে না বলে, বিদায় অবধি না দিয়ে চুপচাপ উঠে বসলো গাড়িতে। ছেলেটা সেই পাথুরে চাউনির কথা ভাবলেই আমজাদ কেমন নার্ভাস হয়ে যাচ্ছেন। নিশ্চয়ই অনেক অভিযোগ পুষে রেখেছে ধূসর। কি করে বোঝাবেন ওসব তো ওর ভালোর জন্যই করেছিল তিনি। না হলে যে রাজনীতির ফ্যাসাদে এতদিনে আষ্টে পৃষ্ঠে আটকে যেত ছেলেটা। আমজাদ ফোঁস করে শ্বাস ফেললেন। আচমকা একটি ধীর স্বর ডাকলো, চাচ্চু। ঝট করে পেছন ফিরে চাইলেন তিনি। ধূসর এসে দাঁড়িয়েছে। হাস্যহীন গম্ভীর একটা মুখ। আমজাদের খুব খারাপ লাগলো। ছেলেটা তাকে বড় আব্বু ডাকতো। শিকদার বংশের প্রথম সন্তান হওয়ায় আদরে ছিল আকাশ সমান। আজ এত দূরত্ব হয়ে গেল যে ডাকটাও বদলে ফেলেছে। আস্তে ধীরে উঠে দাঁড়ালেন আমজাদ। কিছু বলার পূর্বেই ধূসর আচমকা এসে জড়িয়ে ধরল। হতবাক হলেন ভদ্রলোক। বিস্ময় নিয়ে চাইলেন ভাইয়ের দিকে। আফতাব বুক ভরে হাসলেন। ধূসর যেমন দ্রুত জড়িয়ে ধরল, তার চেয়েও দ্রুত সরে গেল আবার। আমজাদ কেমন কেমন বলতে বলতেই লম্বা পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। ভদ্রলোক আহত হলেন। তার চেয়েও কালো হলো আফতাবের মুখখানা। ভাইজানকে জড়িয়ে ধরল, আর উনি কি দোষ করলেন? আমজাদ রেগেমেগে বললেন, তোমার ছেলের তেজ দেখলে? আমি যে গুরুজন, একটু সম্মান পর্যন্ত দিল না। মন চাইলো জড়িয়ে ধরল, আবার চলে গেল। কি বেয়াদব দেখেছ? আফতাব চুপ করে রইলেন। আমজাদ ফোঁস করে ফের বসলেন জায়গায়। বিশদ মন খারাপ নিয়ে ভাবলেন। ঠিক করে একটা কথাও বলতে দিল না। 7 বছর ধরে এত রাগ কে পুষে রাখে কে জানে। একটু শরবত হবে পুষ্প? নাম শুনে চমকে ফিরল মেয়েটা। কাজে ব্যস্ত হাতজোড়া থতমত খেয়ে ইকবালকে দেখে। অমনি গুটিয়ে গিয়ে বলল, জি দিচ্ছি, বসুন। ইকবাল বসল না। তার দুটো পিঠের সাথে বেঁধে চুপ করে দাঁড়িয়ে রইল। পুষ্প জগ থেকে গ্লাসে শরবত ঢালল। ইকবাল স্পষ্ট দেখল মেয়েটার লম্বা ফর্সা আঙুলগুলো ঠকঠক করে কাঁপছে, ঠিক যেমন করে কাঁপছে ওর বুক। ইকবাল জানি পুষ্প ওকে পছন্দ করে, সেও করে, বরং বেশিই করে। কিন্তু এই পছন্দ না চাইতেও বুকের ভেতর দাফন করতে হবে। ধূসরের বোন পুষ্প, তার বেস্ট ফ্রেন্ডের কাজিন। ও নিশ্চয়ই এই সম্পর্ক মানবে না। আর একটা সম্পর্ক আগাতে এত বছরের বন্ধুত্ব কি করে কোরবান করবে ইকবাল? কিন্তু চেয়েও পুষ্পর থেকে দূরে যাওয়া হচ্ছে না। এই কদিন যেমন তেমন হলেও এই যে আজ সারাদিন মেয়েটাকে চোখের সামনে দেখছে, বুকের ভেতর টালমাটাল ঘূর্ণিঝড়টা ফেরত এসেছে কেমন। ইকবাল কি করবে এখন? কোন দিক যাবে? ধূসর না পুষ্প, কাকে বেছে নেবে? তার চেয়েও বড় কথা, ওই হিটলার ব্যাটা আমজাদ শিকদার, ওই ব্যাটা তো ওকে দেখলেই অদৃশ্য ভঙ্গিতে খিটমিট করে ওঠে, যেন ইকবাল কেরোসিন আর সে আগুন। কাছাকাছি এলেই দাউ দাউ করে ওঠে। সেখানে পুষ্পর জামাই হিসেবে আদৌ মানবেও কে? শরবত ভাইয়া। ইকবাল নড়ে উঠল। বিমর্ষ চিত্তে গ্লাস নিয়ে খেলো অর্ধেক। মন খারাপের তোড়ে আর গলা দিয়ে নামল না। গ্লাসটা রেখে বলল, থ্যাংক ইউ। সৌজন্যবোধে একটু হেসে চলে গেল ইকবাল। পুষ্প একবার গলা তুলে তার যাওয়ার পথ দেখে নেয়। তারপর সতর্ক চোখে তাকায় আশেপাশে। পরপর গ্লাস তুলে ইকবালের রেখে যাওয়া শরবতটা খায় ঝট করে। অদৃশ্য আড়ালে দাঁড়িয়ে দেখল ইকবাল। বিস্ময় চোখে প্রকট করে ফেলল সে। পরপরই মনে হলো তার একটু আগের ভেঙে চুরে আসা বুকটা জোড়া লেগে গেছে। চলে এসেছে এক অন্য দুনিয়ায়। যেখানে ভয় নেই, ডর নেই, চিন্তা নেই, দূষণ নেই, নেই কোনো হিটলার আমজাদ। আছে শুধু আর আছে শুধু আর শুধু আছে আছে শুধু আর শুধু ভালোবাসা। ইকবাল বুক টান করল, মুচকি হাসল, ঘাড় চুলকাতে হাঁটা ধরল, ফুরফুরে মেজাজে গুনগুন করে গাইল, এই মনে দিলে তালা, না কমে না নাড়ে জ্বালা, না কাটে না নাড়ে জাদুর ঘোর। আরে যত বেঁধে রাখি এমন উড়ো পাখি, কাটে না তো প্রেমের কোনো নজর। এখানে এটা গান ছিল, কিন্তু আমি তো গান গাইতে পারি না, তাই কবিতার মতো পড়ে দিলাম। তোমরা কিছু মনে করো না। রাত হয়েছে, 10টা বাজে হয়তো। পিউ সারাদিন আর ঘর থেকে বের হলো না। এখন আর বসে থাকতে পারল না। বাড়ি থেকে লোকজন কমেছে। একমাত্র দূরের আত্মীয়রা বাদে ফিরে গেছেন বাকিরা। পিউ পা টিপে এসে ধূসরের ঘরের সামনে দাঁড়ালো। ভেতরে আলো জ্বলছে। মোটা পর্দার ফাঁক হতে আসছে এসির হাওয়া। এর মানে উনি ভেতরেই। পিউ দুটো আঙুল দিয়ে আস্তে করে পর্দা একটু সরালো। তক্ষুনি ধূসর ঝট করে হটালো পুরোটা। অমনি মুখোমুখি হয়ে গেল দুজন। ভ্যাবাচ্যাকা খেয়ে সোজা হলো পিউ। এই রে, ধরা পড়ে গেল তো। ধূসর কপাল কুঁচকে বলল, পিউ কিছু বলবে? পিউর বুক ধুক করে উঠল। বাবারে বাবা, এত সুন্দর করে ডাকলো ওকে। কোনটা কেমন মুগ্ধতার ঝাঁঝা করছে। ধূসর আবার ডাকলো, পিউ।
মেয়েটা পিঠের হাড় সটং করে দাঁড়ালো, তোলপাড় হওয়া চিত্তে সামনে আমতা আমতা করে বলল, চেহিনা। ধূসর বলল, ভেতরে আসো। পিউ নরম পায়ে ঢুকলো। বসো। দু মাথার ওড়না গুছিয়ে বসলো। ধূসর একটা প্যাকেট বাড়িয়ে বলল, এটা তোমার। পিউ হাঁ করে ফেললো, ভীষণ খুশিতে লুটপাট হয়ে ভাবলো, উনি আমার জন্য গিফট এনেছেন। ও মাই গড, এর মানে উনিও আমাকে পছন্দ করেন নাকি? কিন্তু উনি আমাকে শেষ যখন দেখেছিলেন তখন তো আমি ল্যাদা বাচ্চা ছিলাম। তাহলে কি উনি আমাকে সেই ল্যাটা বাচ্চা থেকেই পছন্দ করেন? হায় আল্লাহ! এত সুখ আমার কপালে, আমি তো মরেই যাব। ধূসর নিজেই বলল, বাড়ির সবার জন্য কিছু না কিছু এনেছিলাম, তুমি ছিলে না ওখানে, তাই দেওয়া হয়নি। প্রিয়র বাবুকুম হাসিটা দপ করে নিভে গেল অমনি। দীর্ঘশ্বাস ফেলে ভাবল, ও আমার একার জন্য না, বাড়ির সবার জন্যই এনেছে। আর আমি কিনা মগার মতো কত কি ভেবে ফেললাম। এর মাঝে তুষারের ফোন বাজলো। রিসিভ করে কথায় ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ বল। না, ফ্রি আছি। কাল? আচ্ছা আয়। পুরোটা সময় অনিমেষ চেয়ে রইল পিউ। ও বসে থাকায় দাঁড়ানো ধূসরকে পাহাড়ির মতো লাগছে। লম্বা ফিগার, উফ, সব মিলিয়ে একটা টসটসে স্ট্রবেরি। আচ্ছা, এত সুন্দর লোকটা কি সিঙ্গেল? ওদের ক্লাসের তেঁতুল সাইজের ছেলেগুলোও তো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। সেখানে ধূসর ভাইয়ের যদি কেউ থাকে আগে থেকেই। না, না, রিস্ক নেওয়া যাবে না। প্রেমটা গুরুতর হওয়ার আগেই ভালো করে জেনে নিতে হবে। ধূসর লাইন কাটলো। দেখলো পিউ চেয়ে আছে। জিজ্ঞেস করলো, কিছু বলবে? পিউ জিভে ঠোঁট ভেজায় গলা ছেড়ে বলে, একটা কথা বলতাম। হুম। আপনার গার্লফ্রেন্ড নেই? ধূসর স্থূল ভ্রু বেঁকে গেল সহসা। নিশ্চিত হতে শুধালো, কি? মানে আপনার গার্লফ্রেন্ড নেই? ধূসরের মুখ শক্ত করে বলল, তোমার বয়স কত? পিউ ঘাবড়ে যায়। জি, 15। কোন বয়সে কাকে কি বলতে হয় এখনো জানো না, কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কে ঠিক জেনে বসে আছো। এতটাও পাকা উচিত না। যতটা পাকামো দেখলে বড়রা বিরক্ত হয়, বোঝা গেল? কঠিন কঠিন কথাগুলো সব গুলিয়ে গেল পিউয়ের। ঢোক গিলে বলল, জি। আর কিছু বলবে? জি না, যাও। পিউ চুপচাপ উঠে বেরিয়ে গেল। সেদিকে চেয়ে ধূসর বিরক্তির চোখে বিড়বিড় করল, ইঁচড়ে পাকা মেয়ে। পরদিন বাসায় আজকেও আয়োজনের কমতি নেই। বাজার সদাই, রান্না-বান্নায় গোটা বাড়ি মুখরিত। হৈ-হুল্লোড়, আনন্দ উল্লাস সারাক্ষণ চলছে। মায়েরা সারাদিন ব্যস্ত ধূসরকে কে কখন কি খাওয়াবে, কি লাগবে ছেলেটার। চাচারা ব্যস্ত তাকে একটু পাশে বসে গল্পগুজব করতে। সাদিকও কম না। কিন্তু তার ফুরসত আপাতত নেই। গ্র্যাজুয়েশনের লাস্ট স্টেজ চলছে। এখন খুব প্যারা, খুব ব্যস্ততা, সারাক্ষণ ছোটাছুটি চলছে। কিন্তু পিউ বিভোর ধূসরের প্রেমে। চোখের সামনে মানুষটাকে প্রতি ঘন্টায় যতবার টেকছে ততবার একবার করে মরছে সে। বুঝতেই পারছে না এমন গাঢ়ভাবে প্রেমে পড়া সর্বনাশ কি করে আরো বেশি করে ডুবে যাচ্ছে ও। তখন প্রায় সকালের শেষ। ধূসর রেডি সেডি হয়ে নামছিল। ইকবাল আসবে। এলেই একসাথে বের হবে দুজন। পিওর স্কুল নেই, বসে বসে টেলিভিশন দেখছিল। জুতোর শব্দ শুনে তাকালো ফিরে। অমনি একচোট বিহ্বল কেঁপে উঠল অন্তঃপুর। ধূসরের পরনে নেভি ব্লু শার্ট, সাদা গেঞ্জি। শার্টের সব বোতামগুলো খোলা। নিচে কালো ডেনিম প্যান্ট। হাতে চকচক করছে ঘড়ির চেন। সানগ্লাস বুক পকেটে, শ্যামলা মুখটা ট্রিম করা। বক্সড রিয়ার দাড়ি, কি চমৎকার, কি নজর কাড়া। ধূসর সোজা ফ্রিজের কাছে গিয়ে ঠান্ডা পানির বোতল বের করলো। চেপে খুললো। অমনি পিউ এসে দাঁড়ালো টেবিলের কাছে। কোনো কাজ নেই। অহেদিক ছুতো নিয়ে এটা ওটা ধরলো। ধূসর আড়চোখে লক্ষ্য করলো ব্যাপারটা। যখনই চোখে চোখ পড়ে মাথা নোয়ায় পিউ। দৃষ্টি কেমন লজ্জা জড়তা। ঠোঁটের কোণে অদ্ভুত টিমটিমে হাসি। ধূসর উদ্যোগ দেখায় না। বোতল তুলে পানি মুখে নেয়। আচমকা কানে আসে ওর রিনরিনে কণ্ঠের খুব মৃদু সুর। ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ, ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল লাগে। পানি ধূসরের মাথায় উঠে গেল। খুব খুব উঠল অমনি। ফিরল হতভম্ব চোখে। অথচ পিউয়ের ওপর প্রভাব পড়ল না। লজ্জা লজ্জা ভাব করে ঠোঁট টিপল সে। নখ দিয়ে কুটল টেবিলের ক্লথটা। ধূসর কিছুক্ষণ নির্বোধ হয়ে চেয়ে থাকে। এইটুকু মেয়ে, এই 2 ফুট সাইজের মেয়ে ওকে ইঙ্গিত করে গান গাইছে। ইকবাল গাড়ি বেরিয়ে সদর দরজার চৌকাঠে তক্ষুনি এলো। ওখানে দাঁড়িয়ে রাখলো, বন্ধু। ধূসরের লম্বা পায়ে এগিয়ে এলো। ইকবালের হাতটা টেনে নিয়ে গেল ওপাশে। পিউ সাগ্রহে পথটা দেখলো। উনি তো কিছু বললেন না, এর মানে কি বুঝতে পারেননি? আরে কি হলো? ধূসর অতিষ্ঠ চিত্তে বলল, ওই পিচ্চি আমাকে লাইন মারছে ইকবাল। ইকবাল এদিক ওদিক দেখালো, কোন পিচ্চি? পিউ। ইকবাল হোঁচট খেলো, তাকালো, ভীষণ শক পাওয়ার মতো পরপরই হৈ হৈ করে বলল, কংগ্রাচুলেশন বন্ধু, কংগ্রাচুলেশন। সাথে হ্যান্ডশেক করতে করতে ধূসর হাতটা ধরে ঝাঁকালো সে। ও আশ্চর্য হয়ে বলল, কিসের কনগ্রাচুলেশন? কিসের আবার? পিউ যে তোকে লাইন মারছে সেটার। তারপর অদূরে পিউকে ডেকে বলল, হেই পিউ পিউ, হাউ আর ইউ? পিউ ডাক শুনে তাকালো। ধূসরের মেজাজ খারাপ হলো অমনি।
ঠিক বয়সে বিয়ে করলে এতদিন আমার এই সাইজের মেয়ে থাকতো। ইকবাল আবার অবাক হয়ে পা থেকে মাথা অবধি দেখলো ওর হা-হুতাশ করে বলল, তোর ডিএনএ এত ফাস্ট ধূসর? 25 বছরে এত বড় মেয়ে? হাউ ভাই, কোনো বিশেষ টিপস? ধূসর নাক ফুলিয়ে ধমকায়, শাট আপ ইকবাল। তক্ষুনি পিউ ছুটে এসে দাঁড়ালো। ইকবাল ওর দিকে ফিরে বলল, শাট আপ পিউ। কিছুটা ভড়কে গেল মেয়েটা। নিষ্পাপ কণ্ঠে বলল, আমি কি করলাম? তাহলে আমি কি করলাম? বেচারি কিছুই বুঝল না। চেয়ে রইল বোকা বোকা চোখে। ধূসর শক্ত কণ্ঠ শুধল, এখানে কি চাই? পিউ চিবুক নোয়ালো। ওড়নার মাথা আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে বলল, আপনাকে। ধূসর বজ্রের ন্যায় শব্দ তুলল সহসা, কি? পিউ হড়বড়িয়ে কথা শুধরে নেয়, না মানে আপনাকে একটা কথা বলতে এসেছি। মা বলেছিল আজকে ইকবাল ভাইকে নিয়ে দুপুরে এখানেই খেতে। ইকবাল চোখ বড় করে ভাবল, আমাকে? ও হয়ে এক্ষুনি জামাই আদর দেবে নাকি? হেসে বলল, আমি নিশ্চয়ই আসবো পিউ, হাতের কাজটা সেরেই আসবো। পিউ মাথা নাড়ালো, কিন্তু জায়গা ছাড়ল না। তার লাজুক নিভৃত দৃষ্টিজোড়া বারবার ধূসরতে ঘুরছে। ঠোঁটের ভাঁজে মিটমিটে হাসি। ইকবাল নিজেও ঠোঁট চেপে হাসল তাতে। এই যে ধূসর কটমটে ছাউনিটা, মজা লাগছে ওর। ধূসর বিরক্ত চোখে বলল, আর কিছু বলবি? পিউ মুখ তুলল, পল্লব চটে বলল, আপনি তো আমাকে তুমি করে বলেন। এবার থেকে তুই বলবো, তো কোনো সমস্যা? পিউ মিহু কণ্ঠে বলল, ওহো, আপনি যা বলবেন তাই সই। ধূসরের নাকের পাটা ভীষণ রাগে ফুলে উঠল অমনি। ধমকে বলল, যা এখান থেকে যা। পিউর বুক ছ্যাঁত করে উঠল। এত জোরে ওর সাথে কেউ কখনো কথা বলেনি। মিনসে গলায় বলল, এরকম করছেন কেন? আমি কি কিছু করেছি? তুই যাবি? ধূসর কর্কশ রূপটা এই প্রথম দেখল পিউ। চোখ দুটো লাল, চিবুকের ধার না কেমন মটমট করে ফুলছে। পিউয়ের আর দাঁড়ানোর সাহস হলো না। আবেগে অসহায়ত্বে অতঃপরে ফুলকো জোয়ার নিয়ে তড়িৎ ছুটে গেল সে। ইকবাল বলল, আহা, বকলি কেন মেয়েটাকে? দেখছিস কেমন করছিল? ইকবাল দুষ্টু হাসল, মাথা ঝাঁকিয়ে বলল, দেখছিলাম তো, ভালোই লাগছিল। উফ ধূসর, তোদের যা মানাবে না ভাই। আমি তো ভেবেই ফেলেছি তোদের বাচ্চা কাচ্চা হলে কি নাম রাখবো। ছেলে হলে ধুলা, মেয়ে হলে বালি। ইজ ইকুয়াল টু ধুলাবালি। ধূসর রে, বিয়ের পর বউ পেয়ে আমাকে কিন্তু ভুলে যাস না বন্ধু। ধূসর হুংকার ছাড়লো কঠিন স্বরে। ইকবাল। ধূসর, মার খাবি, তুই খাবি। ধূসর অমনি শার্টের হাতা গোটায়, আয় মার। ইকবাল মশা দাঁড়ানোর মতো হাত নাড়ালো। মাথা খারাপ? তোর মতো বোকা মেরে আমার এতদিনের জিম করা বডিটা ডিফেক্ট ফেলবো নাকি? ধূসর ভ্রু নাচায়। আচ্ছা তাই, দাঁড়াতে হবে। কিন্তু ইকবাল দাঁড়ালো না। ধূসরকে টেনে মেরে আসতে দেখেই চোট লাগালো সজোরে। পিছু পিছু ধূসরও ছুটল তার। পিউ এসে ঘরের চেয়ার টেনে ধপ করে বসলো। ঠোঁটজোড়া ফুলে টেনে টুনে খাতা বের করে এগুলো। ধূসর ভাই, আপনি এই প্রথমবার আমাকে ধমকাচ্ছেন। জানেন কত ভয় পেয়েছি আমি? ভালোবাসি বলে কি ভয় দেখিয়ে মেরে ফেলবেন নাকি? আমি কিন্তু এখনো অত সিরিয়াস প্রেমে পড়িনি। আর আপনার এত মেজাজ কিসের? হ্যাঁ, ডেয়ারি মিল্কের মতো দেখতে বলে অহংকার করছেন? আপনার মতো সুইট কিউট মেয়ে, আমার মতো সুইট কিউট মেয়েকে এভাবে জোরে সোরে ধমকাতে আপনার গলার ভিতর থেকে একটু আটকালো না? এত নিষ্ঠুর কেন মানুষ হয়? পিউ খাতা বন্ধ করে গালে হাত দিয়ে বসলো। চোখ দুটো ঘুরিয়ে থম মেরে রইল কিছুক্ষণ। পরপর মুচকি হেসে বলল, থাক, একটু ধমকালে কিছু হয় না। উনি না ধমকালে কে ধমকাবে? উনি তো আমার নিজেরই লোক। আচ্ছা, ধমকানোর সময় ওনাকে কি সুন্দর লাগছে ওর না? মনে হচ্ছে ও কষে একটা চুমু খেয়ে गाल टेने दी। हाय मेरे एटम बम, हाय मेरे एटम बम, तेरे प्यार में পিউ তো মর গই। পিউ ছটফট করে ছুটে এসে বালিশের গায়ে উল্টে পড়লো। পা জোড়া নাড়াতে নাড়াতে লাজুক কণ্ঠে কাঁদলো, আব এখানে একটা গান আছে, আমি সেটা স্কিপ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।